সবাইকে স্বাগতম জানাচ্ছি। মহারাজা সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর যে শশী লজ রয়েছে ময়মনসিংহে, আজকে কন্টেন্টটা থাকছে তার উপর ভিত্তি করে। চলুন দেখাই এবং বিস্তারিত আলোচনা করি। এই হচ্ছে শশী লজের যে প্রধান গেট রয়েছে তা অবস্থিত, তা ময়মনসিংহ শহরে এবং ময়মনসিংহ জাদুঘরও রয়েছে ভিতরে। এই শশী লজ সম্পর্কে, শশী লজের প্রতিষ্ঠাতা সম্পর্কে বেশ কিছু ইতিহাস রয়েছে। চলুন আমরা ভিতরে যাই। মুক্তাগাছার জমিদার প্রতিষ্ঠাতা শ্রীকান্ত আচার্য চৌধুরী তৃতীয় উত্তর পুরুষগণ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন, অথচ পিতৃতান্ত্রিক সমাজে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণের সময় অর্থাৎ সংরক্ষণের সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন। তাই তিনি দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্ত নিলেন। গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতেই জমিদারি ভার অর্পণ করেন। জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর পতিও সদয় ছিলেন না কোপাল। সন্তানহীন অবস্থায় অকাল মৃত্যুবরণ ঘটল তার। গৌরীকান্ত বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও তার পূর্বপুরুষদের মতোই ভীষণ খারাপ। দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেন। তার বিধবা পত্নী লক্ষ্মীদেবী আচার্য চৌধুরী রানী পূর্বসূরীদের পথ অনুসরণ করেই দত্তক নিলেন চন্দ্রকান্তকে। ভাগ্যের বিরুদ্ধাচরণ কারণে চন্দ্রকান্তরও অতি দ্রুত ত্যাগ করেন। পৃথিবীর মায়া থেকে তিনিও মৃত্যুবরণ করেন। তবে হাল ছাড়লেন না লক্ষ্মীদেবী। পুনরায় দত্তক নিলেন তিনি দ্বিতীয় পুত্র সন্তান, পূর্ব নাম যার পূর্ণচন্দ্র মজুমদার। কুলগুরুর সামনে মহাসমারোহে লক্ষ্মীদেবী নতুন নাম রাখলেন, পূর্বচন্দ্রের নতুন নাম রাখলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী, যিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। আপনারা দেখছেন। সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসন আমলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদ যুক্ত হলেন সোনালী মাত্রা। এটা হচ্ছে ভিতরের অংশ। প্রায় 41 বছর জমিদারি পরিচালনা প্রশান্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করেন। ময়মনসিংহ শহরে স্থাপন করেন বহু নান্দনিক স্থাপনা। 19বিংশ শতকের শেষ পদে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে নয়, একটি ভূমির উপর একাধিক জনসাধারণ অসাধারণ এই দোতলা বিল্ডিংটি স্থাপন করেন। নিঃসন্তান সূর্যকান্ত দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম করা হয়। বিখ্যাত এই ভবনটি 1897 সালে 12 জুন গেট ইন্ডিয়া ভূমিকম্পের সময় বিধ্বস্ত হয়ে পড়ে। 1905 সালে ঠিক একই স্থানে নতুন শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। 1911 সালেই শশী লজের সৌন্দর্যবর্ধনে তিনি সম্পূর্ণ কাজ শেষ করেন। তখন থেকে এই ভবনটি শশী লজ নামেই পরিচিত।
এ হচ্ছে পিছনের অংশ শশী লজের। পিছনে একটা পুকুর রয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল। আমি যে ভবনটার সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হলো আলেকজান্ডার ক্যাসেল নামে পরিচিত। ময়মনসিংহ শহরে কোটকাছারি এলাকায় অবস্থিত এই ভবনটির সামনে এরকম একটি দৃশ্যমান দুটি মূর্তি রয়েছে। একটা হলো এটা, আর একটা আপনাদেরকে আমি দেখাবো পরবর্তী সময়ে। আপনারা দেখছেন এই ভবনটি 1787 খ্রিস্টাব্দে স্থাপিত ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা শতবর্ষকালী উদযাপন উপলক্ষে মহারাজা সুকান্ত সূর্যক্লান্ত আচার্য চৌধুরী এই ভবনটি নির্মাণ করেন। এই ভবনটি অনেকটাই লোহার দ্বারা তৈরি, তাই অনেকে লোহার কুঠির নামেও পরিচিত, যে দেখছেন আপনারা। 1889 খ্রিস্টাব্দে এই ভবনটি নির্মাণ করেন। এতে সে সময় 45,000 টাকা ব্যয় হয়েছিল। ভবন নির্মাণের লোহার ব্যবহার বেশি ছিল বলে স্থানীয়রা এখনও এটাকে লোহার ভবন, লোহার কুঠির নামে পরিচিত। বর্তমানে এটা শিক্ষক প্রশিক্ষণ কলেজ গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তৎকালীন ভারতের সপ্তম সম্রাট এডওয়ার্ডের পত্নী আলেকজান্ডার নাম অনুসারে ভবনটি নামকরণ করা হয়েছিল আলেকজান্ডার ক্যাসেল। দেখছেন আপনারা। আট কক্ষ বিশিষ্ট এই ভবনটি প্রায় এখন 15,000 গ্রন্থ রয়েছে। ভিতরে লাইব্রেরি রয়েছে, এখন বর্তমানে লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হয় এই ভবনটি। এটা হচ্ছে সামনের অংশটুকু, পিছন দিয়ে লাইব্রেরি অংশ ঢুকতে হয়। এ হচ্ছে ভবনটির সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে, মানে দুর্ঘটনা এড়াতে সতর্কবাণী দেওয়া হয়েছে এই ভবনটির। একসময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটিতে এসেছিলেন। এ হচ্ছে ভিতরের অংশ, এই হচ্ছে লাইব্রেরির অংশ। প্রায় 15,000 গ্রন্থ মতো রয়েছে এখানে। মূলত টিচার ট্রেনিংয়ের যে মূলধারার বই, অর্থাৎ একাডেমিক্যাল বই, মূলত এই বইগুলো এখানে পাওয়া যায় এই গ্রন্থটিতে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে জায়গাটা এখন রয়েছে তা হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যান। আমার মূল যাত্রা জায়গা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা। ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদের পাশেই এই সংগ্রহশালাটি, আর উদ্যানটি এর পাশেই আপনারা দেখছেন। এটা হলো ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহ শহরের পাশ গেছে যে নদটি চলে গিয়েছিল সেটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা, এই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা। বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটা বাংলাদেশের জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা। এখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো সংরক্ষিত রয়েছে। আর শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এটা অবস্থিত। জয়নুল আবেদিন মূল ভবনটার সামনে এরকম একটা বাগান রয়েছে।
সংগ্রহশালায় প্রথমে 70টি চিত্রকর্ম স্থান পেয়েছিলেন, যার বেশিরভাগের মধ্যেই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ভ্রমণকালে শিল্পাচার্য অঙ্কিত ছবি, গুণটানা, নদীর পারাপারে অপেক্ষা, পিতা পুত্র এবং দুর্ভিক্ষ। এখানে 17টি অতি আকর্ষণীয় ছবি 1982 সালে চুরি হয়ে যায়। এর মধ্যে 10টি চুরি যাওয়া ছবি 1994 সালে আবার উদ্ধার করা হয়। বর্তমানে তাই এখানে মোট 63টি চিত্রকর্ম রয়েছে। এছাড়া রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত জিনিসপত্র। স্বাগতম জানাচ্ছি। আজকে যে জায়গাটি আসছি তা হচ্ছে আটানি জমিদার বাড়ি বা রাজবাড়ি নামে পরিচিত। মুক্তাগাছায় যে আটানি জমিদার বাড়ির জমিদারিতে রাজত্ব করেছিলেন তার এটা হচ্ছে মূল ফটক, যে মূল যে গেটটা তার প্রবেশপথ। আগে জমিদার বাড়ির প্রবেশের পথেই যেই মূল গেটটা থাকতো সেটা হচ্ছে এই গেটটা। আপনারা দেখছেন মূল গেটের অংশ বিশেষ এখনও রয়েছে। এই হচ্ছে মূল গেটের অংশ। এটা হচ্ছে রাজবাড়ি যাওয়ার যে পথ রয়েছে, মূল পথ এটা হচ্ছে। আমরা যে জায়গাটায় আসছি এখন হলো মুক্তাগাছা জমিদার বাড়ি, অর্থাৎ যে রাজবাড়ি রয়েছে আটানি রাজবাড়ি তার সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। মূল গেটের সামনে প্রবেশপথের বাড়ি যে প্রবেশপথ রয়েছে তার মূল গেটের সামনে এইভাবে বর্ণনা দেওয়া রয়েছে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা, এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এটা হচ্ছে এই বাড়িটির যে মূল যে প্রবেশ এই গেট, এটা হচ্ছে গেটটা আপনারা দেখছেন। এখনও নকশা রাখা রয়েছে। যে প্রবেশদ্বার এটা হলো প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বারটা এটা। এ হচ্ছে রাজবাড়ি আটানি জমিদার বাড়ি, জমিদারিতে রাজারা যে জমিদার করতেন তার এই বাড়িটার মধ্যে। চলুন ভিতরে প্রবেশ করি। আটানি জমিদার বাড়ি মুক্তাগাছা রাজবাড়ি ময়মনসিংহ জেলা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে, ময়মনসিংহ শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল বা ময়মনসিংহ জামালপুর যে মহাসড়ক তার 1 কিলোমিটারের মধ্যে এই মুক্তাগাছা জমিদার বাড়ি। জমিদার আশ্চর্য চৌধুরীর বংশ মুক্তাগাছা শহরে প্রত্যাবর্তন করেন। আশ্চর্য চৌধুরীর বংশ শহরের প্রত্যাবর্তন করে এখানেই বসতি স্থাপন করেন। আশ্চর্য চৌধুরীর বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী ছিলেন বগুড়া বাসিন্দা। তিনি মুর্শিদাবাদ দরবারে রাজত্ব হিসাবে রাজস্ব বিভাগে কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন নবাবের খুবই আস্থাভাজক। নবাবের দরবারে রাজস্ব বিভাগের কর্মরত থাকা অবস্থায় 1132 সালে তিনি এই সময়ের আলপসিং পরগনায় বন্দোবস্ত নিয়েছিলেন। উল্লেখ করা যায় যে বর্তমান মুক্তাগাছা শহরের মুক্তাগাছা উপজেলার বেশিরভাগই ছিল তৎকালীন আলপসিং পরগনা অন্তর্ভুক্ত। এ হচ্ছে বাড়ির ভিতরের অংশ। বেশ কয়েকটা ভাগে বিভক্ত এই বাড়িটির।
হচ্ছে মাঝামাঝি দিকের বাড়ি। এটা হচ্ছে রাজদরবার, রাজচারে এই দরবারটা এখানে, এটা রাজদরবার এটাকে বলা হয়। চারপাশে রাজদরবার হয়েছে। জমিদার হাওয়া ভবনের অংশ, কিছুটা হাওয়া ভবনের অংশ রয়েছে এখানে। এটা হচ্ছে হাওয়া ভবনের অংশ। এটা অনেকটা লোহার দিয়ে তৈরি করা উপরের অংশ আপনারা দেখছেন। সতেরোশো 57 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ শেষ হওয়ার পর নানা কারণে শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরীর 4 ছেলে বগুড়া থেকে আলাপ সিং এসে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী এর 4 ছেলে হচ্ছে রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম। বসতি স্থাপনের আগে তারা পরগনার বিভিন্ন স্থানে ঘুরে ফিরে দেখেন। বর্তমানে পরে সিদ্ধান্ত নেন এই মুক্তাগাছা এসে তারা বসবাস শুরু করেন। এটা অনেকটা এটা রাজদরবার। এটা ওই এক সাইড হচ্ছে হাওয়াখানা। ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো স্থান নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটাকে দাঁড়িয়ে আছি তা হচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছা রাজরাজস্ব ঐতিহ্যবাহী মন্দির। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত বেশ যে কয়েকটি স্থাপনা রয়েছে তার মধ্যে এই মন্দিরটি উল্লেখযোগ্য। এই মন্দিরটির আকর্ষণীয় নকশা এবং ঐতিহ্যবাহী কারণে এই মন্দিরটি খুবই পর্যটকদের কাছে আকর্ষণীয়। আপনারা যে দেখছেন এই মন্দিরটি, চলুন আপনাদের এই মন্দির সম্পর্কে এবং আলোচনা করি। ময়মনসিংহের মুক্তাগাছা আগের চেহারা ফিরিয়ে এনেছে রাজেশ্বরী মন্দির। এতে এই মন্দিরটি রাজেশ্বরী দেবী ভক্ত বা পর্যটকের ভিড় লেগেই থাকে। মুক্তাগাছার জমিদার প্রতিষ্ঠাতা শ্রীকান্ত আচার্য চৌধুরীর বংশধরগণ মুক্তাগাছা রাজবাড়িতে 1700 সালে এর দশকে স্থাপন করেন এই রাজেশ্বরী মন্দির। মূলত এই প্রতিষ্ঠা করেন রাজরাজেশ্বর মন্দির ও বেদী বিগ্রহ নামে। হিন্দু ধর্মের মতে দুর্গা দেবীর এই একটি রূপ হচ্ছে রাজরাজেশ্বরী, যা এই মন্দিরটির নাম অনুকরণ করা হয়েছে। 19 শতকের মাঝামাঝিতে জমিদার প্রথা বিলুপ্ত হলে জমিদাররা যখন এই অঞ্চল ছেড়ে চলে যায়,
অর্থাৎ মুক্তাগাছা জমিদারগণ চলে যায় ভারতে, তারপর থেকেই তাদের প্রতিষ্ঠিত মন্দিরটি স্থাপনাটি অরক্ষিত হয়ে যায়। মূল যে মন্দিরটি সেখান থেকে হারিয়ে যায়। আপনারা দেখছেন যে স্থাপনা, যে কারুকাজ এই মন্দিরটিতে রয়েছে, যা এক অন্যান্য মন্দির থেকে আলাদা, বা এই স্থাপনাটি যে কারুকাজ রয়েছে এটা একটা ব্যতিক্রমধর্মী মন্দির আপনারা দেখছেন। এ হচ্ছে মন্দিরের যে ভিতরের অংশটুকু, এটা হচ্ছে ভিতরের অংশে। চলুন আমরা ভিতরে যাই। এখন ভিতরে কী অবস্থা রয়েছে, সম্ভবত এই হচ্ছে ভিতরের অবস্থা। এই হচ্ছে ভিতরে প্রবেশ পথে আবারও নকশা করা রয়েছে। এ হচ্ছে ভিতরে এইরকম অবস্থা। সম্ভবত এখানে কোনো মুক্তি ছিল, যা বর্তমানে নেই। এ হচ্ছে ভবনটির ভিতরের অংশ। এখানে একটা নাট মন্দির রয়েছে, গুণ্যমান। এই হচ্ছে একটা গুণ্যমান অংশ, এটা মন্দিরের সামনে রয়েছে। বিশাল প্রশস্ত জায়গা মন্দিরটির সামনে। এখানে একটা ঘূর্ণমান মঞ্চ রয়েছে, বোঝা যাচ্ছে তখনকার আমলে এখানে মঞ্চ। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা যেরকম নোটিশ বোর্ড টাঙানো থাকে সেটাও এখানে রয়েছে। আজকে যে ভিডিওটা থাকছে তার 3 শিব মন্দির নামে পরিচিত। চলুন ভিতরে প্রবেশ করি। এ হচ্ছে 3 শিব মন্দির, যা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা। বাংলাদেশের যে কয়েকটি ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, পুরাতন মন্দির রয়েছে, তার মধ্যে এটাও একটা মন্দির। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার অবস্থিত এই মন্দিরটি, স্থানীয় মন্দিরটি 200 বছর অধিক পুরাতন বলে মনে করে থাকেন। মন্দিরটির গায়ে এরকম, স্থাপনার গায়ে এরকম লেখা রয়েছে। মন্দিরটির সামনে, এটা হচ্ছে মন্দিরের সামনে এরকম আরেকটা মূর্তি রয়েছে। মূলত এটা 3 শিব মন্দির নামে পরিচিত। মুক্তাগাছা উপজেলা শহরের কলেজ রোডের সংলগ্ন স্থানে আটানি জমিদার বাড়ির হতে প্রায় 300 মিটার দক্ষিণে মন্দিরটি অবস্থিত। মন্দিরটির পাশাপাশি 3টি শিব মূর্তি রয়েছে বলে মন্দিরটি 3 শিব মন্দির নামকরণ করা হয়েছে। এই মন্দিরটির অপর নাম হল ত্রিশিবালয়। এটি একতলা বিশিষ্ট স্থাপনা। মন্দিরের ছাদের উপর অষ্টভুজাকার একটি শিখর রত্ন রয়েছে। সবসময় পূজা অর্চনা এখনো মন্দিরটিতে হয়। মুক্তাগাছা জমিদার রঘুনন্দনের স্ত্রী মহারানী বিমল দেবী 1820 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বিমল দেবী অনেকগুলো মন্দিরের মধ্যে এটাও একটা মন্দির স্থাপন করেন। এখনো নকশা আঁকা রয়েছে, স্পষ্ট এখনো বোঝা যাচ্ছে নকশা আঁকা। অষ্টভুজ আকৃতির এটা, অনেকটা দূর থেকে এখনো এইভাবে বোঝা যায়। ভিডিওতে
এরকম আরও উল্লেখযোগ্য স্থাপনা নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যে ভিডিওটা দেখছেন এখন, তা হচ্ছে শ্রী শ্রী রাজেশ্বরী মন্দির, মুক্তাগাছায়। এটাকে হররামস্য মন্দির নামেও পরিচিত। এ হচ্ছে মন্দিরের উপরের অংশ। বাংলাদেশ প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা। আপনারা দেখছেন শ্রী শ্রী রাজেশ্বরী মন্দিরের নাম ফলক। এ হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা যেরকম নোটিশ বোর্ড থাকে, সেটাও এরকম একটা স্থাপনা। বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার মুক্তাগাছাতে এই আটানি যে জমিদার বাড়ি, তার সম্মুখে বা সামনেই এই মন্দিরটি অবস্থিত। বর্তমানে এই মন্দিরটির পূজা অর্চনা চলে। মুক্তাগাছা কলেজ রোডস্থ আটানি জমিদার বাড়ি থেকে প্রায় 6 মিটারের পূর্বে, অর্থাৎ জমিদার বাড়ির কেন্দ্রীয় প্রবেশের পথেই এই মন্দিরটি। মন্দিরকে হররামস্য মন্দির নামেও পরিচিত। অনুমান করা যায় আটানি জমিদার বাড়ির সমসাময়িক কালে নির্মিত এই মন্দিরটি। মন্দিরের আয়তকার প্রায় 6.7 বর্গ মিটার। মন্দিরের দেওয়ালের প্রশস্ত প্রায় 2 মিটার। 200 বছর পূর্বে এই জমিদার বাড়ি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরে রয়েছে দুর্গা মাতার মূর্তি, হনুমানজির বাবা, এরকম দুটি মূর্তি রয়েছে। এ হচ্ছে মন্দিরটির বাহিরের অংশ, রাস্তার পাশের অংশ। আপনারা দেখছেন অনেক পুরনো, প্রায় ধ্বংসবিশেষের মতো অবস্থা, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে পড়ে যেতে পারে, এরকম জরাজীর্ণ অবস্থা। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত বহু স্থাপনা আমার এই চ্যানেলে রয়েছে, আশা করি আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি, আমার পাশে যেটা দেখছেন তা হচ্ছে পাথরের শিব মন্দির, মুক্তাগাছায়। আজকের এই কন্টেন্টটা থাকছে পাথরের শিব মন্দিরকে কেন্দ্র করে। চলুন দেখাই এবং আলোচনা করি। এ হচ্ছে পাথরকাটা মন্দির, পাথরকাটা শিব মন্দির, যা ময়মনসিংহের মুক্তাগাছা অবস্থিত। এটা অনেকটা বর্গাকৃতি। আপনারা দেখছেন মন্দিরের গায়ে, মন্দিরের পিছনের অংশ এটা, সামনের অংশ আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে পিছনের অংশটা। আপনারা দেখছেন মন্দিরের গায়ে নকশা আঁকা রয়েছে, বর্গাকৃতি, অনেকটা উপরে, বিঠার উপরে এই মন্দিরটি 8 ফুটের মতো আনুমানিক উঁচা হবে। আপনারা দেখছেন পিছনের অংশটুকু। এই হচ্ছে মন্দিরের সামনের অংশ। আপনারা দেখছেন সবসময় বন্ধ থাকে। এই হচ্ছে মন্দিরের সামনের অংশটুকু। মুক্তাগাছা আটানি তৎকালীন জমিদার রাজা জগৎ কিশোর আচার্য স্থাপত্য শিল্প ময়জউদ্দিনকে দিয়ে এটা নির্মাণ করেন। ময়জউদ্দিনকে নিয়ে মন্দিরটি নির্মাণ করেছিলেন। সে হিসাবে অনেক উপটকন দিয়েছিলেন, এই প্রচুর দিয়েছিলেন এটা ময়জউদ্দিনকে এই মন্দিরটি
স্থাপনের সময়। এটা পাথর কেটে তৈরি করা হয়, নির্মাণ করা হয় এই মন্দিরটি। ভিতরে রয়েছে এর মূর্তিটি। সতেরোশো সাতাশ সালে নবাব মুর্শিদকুলি খানের অনুগ্রহে মুক্তাগাছা বসবাস ও জমিদারি শুরু করেন। পরবর্তীতে এই এলাকায় 16 জন জমিদার বাস করতেন, তাই এই এলাকায় 16 হিস্যার জমিদার নামেও পরিচিত। সেই 16 জন জমিদারের একজন ছিলেন আটানি জমিদার রাজা জগৎ কিশোর আচার্য। জগৎ কিশোর আচার্য নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, অন্য অংশে আপনারা দেখতে পারবেন। তিনি ভারতের পাটনার বিখ্যাত স্থাপত্য শিল্পী ময়জউদ্দিনকে দিয়ে 1883 সালে পাথরে শিব মন্দির স্থাপন করেন। এই শিব মন্দিরটি জগৎ কিশোর আচার্য ময়জউদ্দিনকে এই নির্মাণের জন্য প্রচুর উপঢৌকন প্রদান করেছিলেন। পাশে মন্দিরটির পূর্ব পাশে পুকুর রয়েছে, বিশাল এক পুকুর। আর সামনেই পুকুরের সিঁড়ি। এই শিব মন্দিরটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা, যা আপনারা দেখছেন। এই হচ্ছে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো যে বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি, আজকে যে দর্শনীয় স্থানটা আমার পিছনে দেখছেন তা হলো জোর মন্দির, ময়মনসিংহে মুক্তাগাছা। আজকের এই কন্টেন্টটা থাকছে জোর মন্দিরকে নিয়ে। চলুন দেখাই এবং আলোচনা করি। মুক্তাগাছা আটানি জমিদার বাড়ির তখনকার সময়কালীন সময়ে এই জোর মন্দিরটি বা আনন্দময়ী যুগলকালী মন্দির বা শিব মন্দির নামেও পরিচিত। আপনারা যেটা দেখছেন এখন, মুক্তাগাছা জমিদার রঘুনন্দনের স্ত্রী মহারানী বিমল দেবীর এই মন্দিরটি স্থাপন করেন। বিমল দেবীর স্মৃতিবিজড়িত এই স্বর্ণ কুণ্ড শোভিত কারুকার্যমণ্ডিত আনন্দময়ী যুগলকালী মন্দির ও শিব মন্দির। বিমল দেবী 1820 সালে মন্দির দুটি স্থাপন করেন। এই মন্দির দুটি একই ভিত্তিপ্রস্তর উপরে পাশাপাশি অবস্থিত। একই আদলে নির্মিত মন্দির দুটি বর্গাকার পরিকল্পিত বা পরিকল্পনায় নির্মিত। মন্দিরের ছাদের উপর অষ্টভুজ আকারে একটি করে শিবরত্ন রয়েছে। মন্দিরের সামনে প্রশস্ত বারান্দা এবং বারান্দা দিয়ে প্রবেশের জন্য প্রতিটি মন্দিরে 3টি করে অর্ধাবৃত্তাকার খিলার দরজা রয়েছে। এটা হচ্ছে ভিতরে শিব মন্দিরটি, আপনারা দেখছেন। এই শিব মন্দিরের ভিতরে রয়েছে বাবা বিশ্বনাথের মূর্তি এবং কালী মন্দিরে রয়েছে মা কালীর মূর্তি। অনেকটা জরাজীর্ণ অবস্থায় মন্দিরটি এখন প্রায়। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত স্থাপনা এই মন্দিরটি। পাশে রয়েছে কালী মন্দির। এর মন্দিরের সামনে একটা বড় পুকুর রয়েছে। উনিশশো 71 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মন্দিরটি দুটি ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে করে মূল্যবান পাথরের তৈরি ধ্বংস হয়। এছাড়া মন্দিরের মূল্যবান জিনিসপত্র তখন লুণ্ঠন হয়। বর্তমান মন্দির দুটি জরাজীর্ণ প্রায় ভঙ্গুর অবস্থা রয়েছে। দেখছেন আপনারা যে অবস্থা রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে মন্দিরটি। এখনকার অবস্থা এরকম।
ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো স্থাপনা নিয়ে, অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে আবার আপনাদের সামনে আমি আসব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি, আজকে যে দর্শনীয় স্থান না হচ্ছে, যা আমার পিছনে দেখছেন, তাহলে ভূঁইয়াবাড়ি জামে মসজিদ। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে এই মসজিদে। বাংলাদেশে যে কয়েকটা ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে তার মধ্যে এই ভূঁইয়াবাড়ি মসজিদটিও একটা অন্যতম। চলুন দেখাই এবং আলোচনা করি এই ভূঁইয়াবাড়ি মসজিদ সম্পর্কে। এ হচ্ছে ভূঁইয়াবাড়ি মসজিদ। মসজিদটি ঠিক একটু ভূপৃষ্ঠ থেকে একটু উঁচু উপরে উঠা, ভূমির উপরে যা আলাদা পাটাতন তৈরি করে এই মসজিদটি করা হয়েছে। মসজিদের সামনের অংশটুকু সেম অবস্থা। মসজিদটির পূর্ব পাশে একটা পুকুর রয়েছে। বিশেষ করে তখনকার আমলে, মোগল আমল স্থাপত্যগুলোর মধ্যে যে মসজিদ তৈরি করা হয় তার পাশে একটা মসজিদ পুকুর থাকে, সেটা এই মসজিদটির ব্যতিক্রম ঘটেনি, পাশে পুকুর রয়েছে। বিশেষ করে অজু করার জন্য, পানির ব্যবস্থা করার জন্য এই পুকুরগুলো তখন খনন করা হতো। এই মসজিদটির বেলাও তা হয়েছে। ভূঁইয়াবাড়ি জামে মসজিদ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা উপজেলায় হরিপুর দেওয়ালি গ্রামে অবস্থিত তৎকালীন একটি মসজিদ। মসজিদটি আকারে অনেকটা ছোট, বর্তমান অবস্থার মতো নয়। এই মসজিদটি স্থানীয়দের এখানে জামে মসজিদ হিসাবে পরিচিত, ভূঁইয়াবাড়ি জামে মসজিদ নামে পরিচিত। এখানে ঈদের নামাজ সহ এখানে হয়। এই মসজিদটির বর্তমান অবস্থা। লক্ষ্মীপুর গ্রামে ভূঁইয়াবাড়ি জামে মসজিদ নামেও পরিচিত। 1135 সালে প্রথম মসজিদটি সংস্কার করা হয়েছিল বলে দেওয়ালে উল্লেখ করা যায়। মসজিদটির দেওয়ালে 36 ইঞ্চি পুরু। উত্তর পাশে অবস্থিত ভগ্নবিশেষ আমলের কি ছিল তা অজানা। মসজিদটির দৈর্ঘ্য 20 হাত এবং প্রস্থ 10 হাত। মসজিদটির সমান আকারে দুটি গম্বুজ রয়েছে, আপনারা দেখছেন। এই হলো দুই পাশে দুইটি, মসজিদটির দুই পাশে দুইটি প্রবেশদ্বার রয়েছে। মাঝখানে প্রবেশদ্বারটা আমরা ঢুকব, এই প্রবেশদ্বারটা বন্ধ। এই হচ্ছে ভিতরের অংশ মসজিদটির। গম্বুজের আকৃতি এরকম। অনেকটা রং করলে অনেকটা ভালো হতো। এই হচ্ছে মসজিদটির দক্ষিণ পাশের অংশ। দক্ষিণ এবং পশ্চিম পাশে একটি করে জানালা রয়েছে, আপনারা দেখছেন যেটা। বাংলাদেশ প্রত্নতত্ত্ব তালিকাভুক্ত বাংলাদেশে যে কয়েকটি উল্লেখযোগ্য মসজিদ রয়েছে সবগুলো আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে, কথা হবে।